কুণাল ঘোষ এই শ্রেণী তৃণমূলের তারা কিন্তু নির্যাতিতার মা বাবাকে দায়ী করছেন, বলছেন চক্রান্তকারীদের মুখপাত্র। এখন মানসিক নির্যাতনে মা বাবা পাগল হয়ে গিয়েছে না তারা বিভ্রান্ত, কুণাল ঘোষ ঠিক করে বলতেই পারছে না। বলছেন যে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া, মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী ছিল, তার জন্যই এই ঘটনা ঘটলো, তিনি অভিভাবক, তিনি না দেখলে তারই তো গাফিলতি, সেই জায়গায় পদত্যাগ চেয়ে চক্রান্তকারীদের মুখপাত্র, স্পেসিফাই হলো না যে চক্রান্তকারী কারা। কি বলবেন গোটা ঘটনায় নির্যাতিতার মা বাবা এবার আবেগ বিহ্বল। একটা বিষয় একটু অন্যরকম ঘটছে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই যাবৎকাল আম, মেয়েদের উপর ধর্ষণ তো কম হয়নি। ঘটনাগুলো কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, প্রায় নিত্যদিনের ঘটনা যে ধর্ষণ কোথাও না কোথাও হচ্ছে। আর সেই ধর্ষণকে ঘিরে, ধর্ষণ যাদের দ্বারা, ধর্ষণ খুব স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে কিছু মানুষ করে এরকমটিও নয়, সেগুলো গোপনে থাকে। কিন্তু যখন ওই প্রায় স্টেট স্পন্সর্ড হয় এগুলো, অর্থাৎ কিছু মানুষ পুষ্ট হয় রাষ্ট্রশক্তির দ্বারা, এবং সেই মানুষগুলো মনে করে আমি যথেচ্ছভাবে মদ খেতে পারি, যেখানে খুশি যেতে পারি, মেয়েদের উপর অত্যাচার করতে পারি, যেখানে যেখানে সমাজের দুর্বল জায়গা সেখানে সব আমরা ঘা দিতে পারি, সেটা তারা প্ররোচিত হয়ে সাহস পেয়ে করে। এই ধরনের ঘটনা ঘটছিল। এবং সেক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে বাড়িতে ঘটেছে, যে মেয়ের উপরে ঘটেছে, ধর্ষণের কথাই বলছি আমি, ঘটেছে, তাদের মা বাবারা প্রথমে হয়তো রুখে দাঁড়িয়েছে, তারপরে কোথা থেকে কেমন করে যেন একেবারে তাদের শীতল রক্ত শীতল হয়ে গেছে, গরম রক্ত, এবং তারা একেবারে মুখ বন্ধ হয়ে গেছে, তাদের একেবারে মিয়ে গেছে, তাদের অস্তিত্বই যেন কোথায় চিহ্ন থাকছে না, এরকমটি ঘটেছে। আমরা আগে দেখেছি, বরাবর ঘটছিল। এই পড়ুয়া চিকিৎসক আরজিকরের হত্যাকাণ্ডে ধর্ষণ বলছি না আমি, ধর্ষণ হয়েছে কিনা বলা কঠিন, কারণ জীবিত অবস্থায় তার উপর ধর্ষণ হয়নি, আমি সে সম্পর্কে নিশ্চিত। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে, সেটাকেই প্রাইমারি ঘটনা, মুখ্য ঘটনা বলে চালিয়ে দিয়েছেন প্রধানত যিনি আজকে এই রাজ্যের মাথায় বসে আছেন, তিনি তিনি বলেছেন ধর্ষণ হয়েছে, ধর্ষককে, তার শাস্তি, সবটাই তিনি একেবারে পরিষ্কার করে খোলাখুলি বলে দিয়েছেন। তো এক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। ধর্ষিতার পরিবারের ক্ষেত্রে এই যে পড়ুয়া চিকিৎসকের মা বাবা, তাদের আমার মনে হয়েছে প্রথম থেকে তাদের ভূমিকা অন্যরকম, ব্যতিক্রমী। প্রথম থেকেই একেবারে প্রথমে কিছু হকচকিয়ে গিয়েছিলেন, কিছু বলতে পারছিলেন না, বলতে দেওয়া হচ্ছিল না এই ধরনের। তারপরে ধীরে 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 যখন এই কাণ্ডটা গোটা রাজ্যে, গোটা পৃথিবীতে প্রায় তোলপাড় তুলে দিয়েছে মানুষের মধ্যে, মানুষ প্রতিবাদী হয়েছে, মানুষ নিন্দা করছে, ধিক্কার জানাচ্ছে, সেই সমস্ত কিছুর দ্বারা অনুপ্রাণিত হয়ে কিনা বলবো না, তাই সেভাবে আমি তাদের খাটো করতে চাই না। আমার মনে হয় ওনার এই এই দুজনের কথা যে আমি শুনি, বিশেষ করে মায়ের কথা শুনতে পাই আমরা মিডিয়ার দৌলতে, অত্যন্ত যুক্তিপূর্ণ, অত্যন্ত ভাষার উপরে দখল আছে, খুব সুন্দর করে বলতে পারেন ঘটনাটা, তীব্রতা আছে, জোরালো ভাব আছে, দৃঢ়তা আছে। তো সেই মানুষ দুটি ধীরে 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 এগোতে 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 প্রথম যেটা ওরা করেছেন সেটা কিন্তু খুব কম লোকই করতে পেরেছে, যার জন্য এরা চক্রান্ত বলছে। এই জন্যে রাজ্য সরকারের পক্ষ থেকে চক্রান্ত ঘটছে ঘটছে বলছে, যে এরা ভেবেছিল যে কিচ্ছু হবে না, 10 লক্ষ টাকা দিলে মুখ বন্ধ হয়ে যাবে। এই 10 লক্ষ টাকাকে তারা না নিয়ে যেটা করেছেন সেটা খানিকটা ওদেরকে ধাক্কা দিয়েছে, অভাবনীয়। এরা ভেবেছিল যে একেবারে অক্লেশে পুরো ব্যাপারটা ঘটিয়ে দিতে পারবে, এবং এই মেয়েটাকে সরিয়ে দিতে, কয়েকটা চক্রান্ত ওরাই করেছে, মেয়েটিকে সরিয়ে দিতে পারলে ওরা যে অপরাধ কাণ্ড ঘটাচ্ছিল ওখানে, একেবারে এমনকি যে সমস্ত ন্যাক্কারজনক দৃশ্য তৈরি করে ছেড়ে দেওয়া হয় বাজারে অপরাধী বানাবার জন্য, যৌনতা সম্পর্কিত, সেগুলো নাকি ওখানে তৈরি হতো ওই হাসপাতালের মধ্যে। আমরা এখন অনেক কথাই জানতে জানতে এগুলো জানতে পারছি, যত রকমের
মানে অপরাধী বানানোর একটা যত রকমের কৌশল হয় সেই কৌশলগুলো ওই হাসপাতালটাকে তার কারখানা বানানো হচ্ছিল। সেইটা ধরা পড়ে যাবে বলে চক্রান্ত করে একে ওদের চক্রান্তটা ধরা পড়ে যাবে বলে ওরা চক্রান্ত করে এই পড়ুয়া চিকিৎসককে মারলো, হত্যা করলো। এইবারে মা মা বাবা যে ভূমিকাটা নিলেন, মা বাবাকেও চক্রান্ত করে ওরা এখন চক্রান্ত করা হচ্ছে বলছে, তো চক্রান্ত ওরাই করেছে। চক্রান্ত করে 10 লক্ষ, অন্য অন্য ক্ষেত্রে 1 লক্ষ 2 লক্ষ টাকা দেয়, এক্ষেত্রে 10 লক্ষ টাকা অফার করা হয়েছিল। তার মানে খুব সাংঘাতিক বুদ্ধি নিয়ে করা হয়েছিল ব্যাপারটা, চালাকিপনাটা, এবং তার সেটা যে সিদ্ধ হবে সে সম্পর্কে অতি বিশ্বাসও নিজেদের ছিল। সেজন্য ওদের বলা হয়, ওরা সেটা যেভাবেই হোক সামাল দিয়ে নিতে অস্বীকার করে। এবং তারপরে আমার মনে হয় গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে, সারা বিশ্ব জুড়ে যে আলোড়ন উঠেছে, সেই আলোড়নটার থেকে কিছুটা আরো বেশি মানসিক শক্তি এরা পেয়েছেন, মুহ্যমান অবস্থা থেকে নিজেদেরকে তুলে ধরতে পেরেছেন। এবং এখন একেবারে শেষ মুহূর্তে যেটা তুমি বলছো, এখন শেষ সংবাদ যে তারা আমি মুখ্যমন্ত্রীর কথাটা বলি না। কেন বলি না? কারণ আমার দৃঢ় বিশ্বাস যে মানুষটা এই কদিন আগেও, কালকেই বোধহয় শুনছিলাম সংবাদে বলছে, আমি এবং আমার দলও এটা করে না। মুখ্যমন্ত্রী আমার দলের কথা বলবে? আমার এই প্রশ্নটা কেউ তোলে না। আমি একটা কথা বলতে গিয়ে আর একটা কথা বলছি না। মুখ্যমন্ত্রী বলে ফেলেছি বলেই বলছি, আমি মানি না এই জন্যেই, এটা আমার ঔদ্ধত্য নয়। মুখ্যমন্ত্রীর ভূমিকা কি হওয়া উচিত উনি জানেন না। মুখ্যমন্ত্রীর কোনো দল থাকে না, একজন দলনেত্রীর দল থাকে। উনি দলনেত্রী হতে পারেন, শাসক দলের নেত্রী উনি হতে পারেন না, তাহলে উনি মুখ্যমন্ত্রী থাকতে পারেন না, কিছুতেই না। মুখ্যমন্ত্রী হলো জনগণের মুখ্যমন্ত্রী, সরকার গড়বে, জনগণের সরকার গড়বে, জনগণের উন্নতির জন্য যাবতীয় কাজ করতে দায়বদ্ধ, তার কর্তব্য সেটা, দায়িত্ব সেটা। তো উনি সে ভূমিকা পালন করেন। উনি সব সময় দলের কথা বলেন, কিন্তু দলের কথাও মানেন না, নিজের মতো কাজ করেন। এক্ষেত্রে তিনি চক্রান্তের কথা বলছো, তার বিরুদ্ধে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, তাদের বলি না, আমি সরকারেরও বলবো না, তার বিরুদ্ধে চক্রান্ত। উনি যে চক্রান্তগুলো করেছিলেন, গোটা কাণ্ডটাকে পুরো একেবারে অন্তরালে ভিড়িয়ে দিতে পারবেন, কেউ কোনোদিন জানতে পারবে না, সেটা ওনার এখনো পর্যন্ত সিদ্ধ হয়নি। পরপর পরপর করে যাচ্ছেন। শেষ যেটা করছেন তার পক্ষ বিপক্ষ হিসাবে আমার খুব ভালো লাগছে যে যাদের মুহ্যমান হয়ে থাকার কথা, যাদের আজকে জীবনের সর্বস্ব নিভে গেছে বলে সেইরকম একটা অবস্থায় থাকার কথা, তারা কিন্তু আজকে সত্য কথাটা জোরের সাথে বলতে পারছেন, মা বাবা। আর অন্যদিকে উনি বলছেন যে এরা চক্রান্তকারীদের দ্বারা পরিচালিত হয়ে কাজ করছেন। আসলে কেন বলছে এটা না, উনি নিজে যে চক্রান্ত করেছিলেন সেটা একটার পর একটা ব্যর্থ হচ্ছে, চক্রান্তগুলো খাচ্ছে না। চক্রান্ত পরপর আমি বলেছি কয়েকটা চক্রান্ত। শেষ চক্রান্ত হলো সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে ধর্ষক বানিয়ে সেই একলা সবকিছু করেছে পুরো কাণ্ডটা, কারণ এটা ধর্ষণের কাণ্ড। তাহলে সঞ্জয় বিশ্বাসযোগ্য হয়, উনি তো পরিষ্কার বলেছে এটা ধর্ষণ হয়েছে। জাস্টিস গাঙ্গুলি, আমি অশোক কুমার গাঙ্গুলির কথা একটু বলবো। তিনি বলছে মোটিভ খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন 3 তলায় উঠলেন, কেন গেলেন, কেন ওই ভদ্র মহিলাকেই তিনি ওই রকম করলেন। ব্যক্তিগত শত্রুতা তো কোথাও খুঁজে পাওয়া যায়নি, তাহলে মোটিভ যেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে তো প্ল্যান, পরিমাপ, কে করলো, এই ব্লু প্রিন্ট, এই নিয়ে সন্দেহ প্রকাশ করছে। সিবিআই এর তদন্ত নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করছেন। আর এখন কুণাল ঘোষ বলছেন চক্রান্তকারী কেবলমাত্র তিলোত্তমার মা বাবা। মিলছে না বিষয়গুলো। না, অশোক গাঙ্গুলি মহাশয় তোমার সঙ্গে সাক্ষাৎকারেই বলেছেন এটা, এবং খুব ন্যায্য একটি কথা উনি বলেছেন, স্টেট স্পন্সর্ড মার্ডার। একেবারে সত্য কথা, 3টি শব্দে উনি গোটা ব্যাপারটাকে বুঝিয়ে দিয়েছেন। পুরো চক্রান্তকারী হলো রাজ্য সরকারের ভূমিকায় থাকা একজন মানুষ, একজন ব্যক্তি, তার উপরে আর কেউ নেই। এখানে যা কিছু হয় সবকিছুই তিনি করেন। এখানেও তিনি সুন্দরভাবে চক্রান্তটা, মানে পুরো অপরাধ কাণ্ডটা যে মেয়েটির দ্বারা, এই পড়ুয়া চিকিৎসক মেয়েটির দ্বারা হয়তো
কোথাও ধরা পড়ে যেত, উনি সরিয়ে দিয়েছিলেন। উনি ভেবেছিলেন উনি বিপদমুক্ত হলেন। আবার উনি ভেবেছিলেন যে সঞ্জয় রায়কে যদি ফাঁসি দেওয়া যায় তাহলে উনি সব একেবারে বিপদমুক্ত হবেন। পুরো ওনার চক্রান্ত কি যে উনি করছিলেন ওই হাসপাতালটাকে ঘিরে, সেগুলো আর কোথাও কেউ কখনো জানতে পারবেন না। ওনার এই চক্রান্ত এবং চক্রান্ত সম্পর্কে ওনার অতি আস্থা, ওনার নিজের প্রতি অতি আস্থা, যে আমি যা করব, আমি যেভাবে সমস্ত ক্যালকুলেট করে কাজগুলো করব, কেউ তার নিয়ন্ত্রণ করতে পারবে না। শেষমেশ এসে বোধহয় প্রবল ধাক্কাটা দিলেন নিহত পড়ুয়া চিকিৎসকের মা বাবা। সত্যি আমি তাদের সঙ্গে সম্পূর্ণ সহমত। পদত্যাগ চেয়েছেন তারা, বলতে পেরেছেন যে তাতে একজন প্রবীণ নাগরিক হিসেবে আমি তাদেরকে ছোট করব না বাহবা বা শাবাশি দিয়ে। আমি বলবো তারা যথাকর্তব্য সাধন করেছেন, যা করার ছিল। মনোবল নিয়ে, তীব্র মনোবল নিয়ে আমাদের সবকিছু র্যানস্যাক করে দেবে, ধ্বংস করে দেবে। ধ্বংস লীলায় তো এই রাজ্যের মাথায় যিনি বসে আছেন তিনি খুব অভ্যস্ত, ধ্বংস খুব ভালোভাবে করতে পারেন। গোটা রাজ্যের ধ্বংস করে দিয়েছেন। শিক্ষা ব্যবস্থা ধ্বংস, স্বাস্থ্য ব্যবস্থা চালু ছিল, সক্রিয় ছিল, পাছে এই চিকিৎসকের মাধ্যমে সেটা প্রকাশিত হয়ে যায়, তাকে সরিয়ে দিয়ে তার পুরো ব্যাপারটাকে পুরো ধামাচাপা দিয়েছেন। এগুলো বললে আর পুনরুক্তি হয়ে যাবে, সবাই বলছেন। ডক্টর গাঙ্গুলিও সেদিকেই দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের, কিভাবে হাসপাতালটাকে কেন্দ্র করে গোটা রাজ্য ধ্বংস, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করার পরিকল্পনা এবং কিছু লোকের অর্থ রোজগারের ব্যাপার, তার নিজের, তার পরিবারের এবং তার অনুগত শিষ্যদের বিপুল পরিমাণ অর্থের মালিক তারা হয়েছে জানা যাচ্ছে। এটাই ছিল পরিকল্পনা। এত প্রচুর পরিমাণ অর্থলোভী মানুষ পৃথিবীতে বোধহয় খুব কম আছে। এই ব্যক্তিটির মধ্যে দেখা গেল নিজেই প্রচুর পরিমাণে অর্থ কামানো কথাটা আমি বিশেষভাবে ব্যবহার করছি, লোভ আর ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করা সব ক্ষেত্রে। সেটাকে ক্ষমতা পেলে ক্ষমতা প্রয়োগ করতে হয় না, সদর্থকভাবে প্রয়োগ করতে হয়, ধ্বংসের পথে নয়। তো উনি সেটা ক্ষমতাকে ব্যবহার করেন শুধু ধ্বংস করার জন্যে। আজ বলছেন ওনার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, মা বাবা চক্রান্তকারীদের কবলে পড়েছে, এরকম একটা কথা, যে মা বাবা চক্রান্তকারীদের কবলে পড়েছে। আমার মনে হয় মা বাবা যে সন্তান ওরা সন্তানকে গড়ে তুলতে পেরেছিলেন, সেই সন্তান একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান বলে এই কথাটাও একটু বলা দরকার। জান, আজ পর্যন্ত এই ব্যক্তিটি, মহিলাও বলবো না, মহিলা বললে মহিলাদের অপমান করা হয়, মহিলাদেরও লজ্জাও নেই। এই ব্যক্তিটি আজ পর্যন্ত যাদের সরাসরি হত্যা করেছেন উনি, একেবারে স্পন্সর হত্যা যাকে বলে, মার্ডার হত্যা করেছেন যাদের কি করেছে, তারা প্রত্যেকেই হয় দরিদ্র পরিবারের সন্তান অথবা নিম্নবিত্ত পরিবারের সন্তান। আজ পর্যন্ত কিন্তু এর সাহস হয়নি খুব উচ্চবিত্ত, ধনী, খুব শিক্ষিত পরিবারের কাউকে এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। দু একটা উদাহরণ আমি দিই। বরুণ বিশ্বাস, ক্ষমতায় এসেই বরুণ বিশ্বাসকে সরিয়ে দেওয়া হয়েছিল। কে দিয়েছিলেন? ইনি আনিস খান, আমার একটু সন্দেহ হচ্ছে, খান দরিদ্র পরিবারের সন্তান, খুব স্পিরিটেড, তাকে বাড়ি গিয়ে হত্যা করে এসেছেন, বাড়ি গিয়ে। কামদুনির আমি আরো সাগর দত্ত প্রচুর আছে। প্রত্যেকটা পরিবার লক্ষ্য করে দেখো, যারা মামলা লড়তে পারবে না, যাদের হাতে সেই ক্ষমতা নেই, যাদের সেই রকম পারিবারিক প্রতিপত্তি নেই, সম্পদশালী নয়, সেই রকম পরিবারের মানুষদেরকে ইনি টার্গেট করেন, শিকার বলে গণ্য করেন। এক্ষেত্রেও তাই করেছিলেন। কিন্তু ওনার দুর্ভাগ্য এবং আমাদের একটুখানি হয়তো আশা লাভ করার সূচনা ঘটেছে যে এই রকম ধ্বংসকারীর হাত থেকে এই রাজ্যটা, একটা ভারতের একটা অন্যতম রাজ্য নিস্তার পাবে, অচিরে নিস্তার পাবে বলে মনে করতে পারছি। যেভাবে যাচ্ছে ব্যাপারটা, ঘটনাটা, এটা উনি বেশি একটু ওনার ক্ষমতার বাইরে, বোধহয় বৃত্তের বাইরে অতি আস্থা নিয়ে গিয়েছেন।
কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ছি, কারণ আর সহ্য করতে পারা যাচ্ছে না, দেখতে পারা যাচ্ছে না। উনি যদি মনে করেন যে নিহত চিকিৎসকের মা বাবা কোনো চক্রান্তকারীদের কবলিত হয়েছেন, তাহলে আমি বলবো, আমার একটাই কথা এক্ষেত্রে এই প্রসঙ্গে, যে তার চক্রান্ত ঠিক মতন কাজ করতে পারছে না, তার নিজের চক্রান্ত। যত অন্যায় তিনি করবেন, যত অপরাধ তিনি করবেন, যত হত্যাকাণ্ড তিনি করে যাবেন, তার বিরুদ্ধাচারণ করে, তার সবকিছু, তার মুখোশটা খুলে যাবে বলে যাদের বিরুদ্ধে উনি চক্রান্ত গড়ে তুলছেন, সেই চক্রান্তগুলো সব সফল হবে বলে তিনি আস্থাশীল ছিলেন। কোথায় ধাক্কা খাচ্ছে, এবং এই মা বাবার এই এই যে প্রতিক্রিয়াটা মা বাবা দিয়েছেন, তাতে উনি ধাক্কা খেয়েছেন। এবং এখানে একটা মনস্তত্ত্ব আছে। মনস্তত্ত্বটা হলো, আমি যেরকম মানুষ, অনেক মানুষ এরকম, সবাই না, বেশ কিছু মানুষ এরকম আছে, আমি যেভাবে ভাবি, যেভাবে কাজ করি, বিশেষ করে যারা মন্দ কাজে অভ্যস্ত, তারা মন্দ কাজগুলো যখন করেন, তারা কিভাবে চক্রান্ত করে, পরিকল্পনা করে, কোন উপায়ে, কাকে দিয়ে কিভাবে সিদ্ধ করেন, সেগুলো নিজেদের কাছে তাদের জানা থাকে। এবং তারা প্রত্যেককে, তারা এরা খুব খুব একটা সেলফ সেন্টার্ড, বা ইংরেজি বলতে আমি পছন্দ করি না, কিন্তু নিজের একটা জগৎ গড়ে তোলে, নিজের মনের দুনিয়াটাকেই দুনিয়া বলে মনে করে, এবং সেই মন দিয়েই, মনটাকে আয়নার মতন, সেই আয়না দিয়ে সবার মুখটা দেখেন, সবার জীবনটাকে, ধ্যান ধারণাকে দেখেন। ইনিও তাই। এর মধ্যে অসুস্থতা রয়েছে, মানসিক অসুস্থতা। উনি সমস্ত কাজ করেন, তার পশ্চাতে কোনো না কোনো চক্রান্ত থাকে, নিজস্ব চক্রান্ত তৈরি, অন্য কারো চক্রান্তে উনি নেন না। আর সে কারণেই উনি মনে করেন যে ভালো কাজ, যারাই ভালো কাজ করুক, এই ভালো কাজের পেছনেও চক্রান্ত রয়েছে। নিজে যেহেতু চক্রান্ত ছাড়া কাজ করেন না, নিজস্ব তৈরি করা চক্রান্ত, অন্যের চক্রান্ত উনি নেন না, তো সেই জন্যই উনি ভাবেন এই মা বাবা যে এত বলিষ্ঠ একটা কথা, বলিষ্ঠ মতবাদ প্রকাশ করে যে মতবাদটাকে সামনে এনেছেন, সেটাকে উনি মনে করছেন যে এত সাহস হয় কি করে। আসল মনোভাব তার এটাই, আমার বিরুদ্ধে এরকম কথা বলার সাহস এরা কোথা থেকে পায়, নিশ্চিত কোনো চক্রান্ত এর পেছনে রয়েছে। এই মনোভাবই, এই মনস্তত্ত্ব, এই মনোগঠনটাই কাজ করেছে ওনার এরকম ভাবনার মূলে বলেই আমার মনে হয়। তোমার একটা ছোট প্রশ্ন, আমি অনেকটা বেশি কথা বললাম, খারাপ না না লাগছে?